শুভেচ্ছা। শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। বাংলাদেশ হেয় প্রতিপন্ন হয় এমন কিছু না করতে ভারতকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তা উপলব্ধি করে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি হবে না এমন আশ্বাস দিল্লি থেকে মিলেছে বলে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনারের প্রথম সাক্ষাতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর ত্বরান্বিত করার কথাও উঠে আসে। ঢাকার প্রত্যাশায় এই ইস্যুতে ইতিবাচক সাড়া মিলবে দিল্লির। পাশাপাশি সম্পর্ক এগিয়ে নেয়ার পরিবেশ তৈরিতেও গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সুসম্পর্ক চান বলে জানিয়েছেন হাই কমিশনার। নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 2 মাসের ঢাকা অবস্থানকালে সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম সাক্ষাৎ। সকাল 11টায় শুরু হয় বৈঠক, চলে টানা 40 মিনিট। শুরুতেই ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদা পাওয়া এই দূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আসে গেল 5 আগস্টে ঢাকার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি। এটিকে যে ভালোভাবে নেয়নি ঢাকা, তা আবারও স্পষ্ট করেন সরকার প্রধান। আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। 2024-এর 5 আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা চিঠি দিলেও এবারই প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ফেরানোর কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। আসে ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির খুনিদের ফেরানোর প্রসঙ্গও। আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। প্রধানমন্ত্রী জোর দেন সংকট মিটিয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার উপর। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন দীনেশ ত্রিবেদী। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসি। 12 জুন ঢাকা আসেন নতুন হাইকমিশনার। 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে শুরু হয় বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীর কূটনৈতিক জীবন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় গণমাধ্যম নিয়ন্ত্রণে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেই নির্দেশনা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমন গোপন ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। প্রসিকিউশন বলছে তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। জুলাই গণঅভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যখন একের পর এক ছাত্র জনতা নিহত হচ্ছে, সে সময় হত্যাকাণ্ড হামলার সংবাদ প্রচারে গণমাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের একটি গোপন ফোনালাপ দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। আন্দোলনের সময়ে ফোনে আরাফাতকে ওবায়দুল কাদের বলেন, যেসব গণমাধ্যম নির্দেশনা উপেক্ষা করে সংঘাতের খবর প্রচার করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। জবাবে আরাফাত বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রচার সাময়িক বন্ধ করা হয়েছে, কথা না শুনলে একেবারেই বন্ধ করে দেওয়া হবে।
ওই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। প্রসিকিউশন বলছে তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। আরাফাত সাহেব ওবায়দুল কাদের সাহেবকে বলছেন যে এখন আমরা প্রধানমন্ত্রীর অফিসে আছি, গণভবনে আছি, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে আমরা ছাত্রদেরকে 2 ভাগে ভাগ করব। আমরা মানুষের কাছে প্রচার করব যে ছাত্ররা এখন 2 ভাগে বিভক্ত। একটা হলো যারা আন্দোলনকারী, তাদের সাথে আমরা কথা বলছি, আর একটা হলো যারা জামাত শিবির, সন্ত্রাসী এবং জঙ্গি, তাদের বিরুদ্ধে আমরা কারফিউ জারি করেছি এবং তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। এটাই হবে এখন থেকে আমাদের ন্যারেটিভ। আরাফাত সাহেবের এই বক্তব্যটা খুবই সিগনিফিকেন্ট। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানান আন্দোলন দমনে শেখ হাসিনার পরই সকল নির্দেশনা দিতেন ওবায়দুল কাদের। জুলাই হত্যাকাণ্ডে ওবায়দুল কাদের, আরাফাত, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতা সহ 7 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এই পরিকল্পনা অনুযায়ী সারা দেশে এই হত্যাযজ্ঞ এবং এই হতাহতের ঘটনা ঘটেছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানে 19 বছরের সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সবশেষ 2007 সালে 60% নিচে ছিল পাশের হার। এবার গড় পাশ করেছে 62.25%। জিপিএ 5 কমে হয়েছে 1,16,676 জন। কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানও 134 থেকে বেড়ে হয়েছে 312। সংশ্লিষ্টরাও জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি ও সমমানে নির্মোহ মূল্যায়ন হয়েছে, যার যা প্রাপ্য পেয়েছেন সেই নম্বর। এবারই প্রথম পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন পরীক্ষার্থীরা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ শেষ হলো এই শিক্ষার্থীদের। ফল হাতে পেয়ে তাই উচ্ছ্বাসে মেতেছেন তারা। অনেক নার্ভাস লাগছিল, সকালে তেমন খেতেও পারিনি, যে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে অনেক। সবাই এত পরিশ্রম, সবাই এত আশা, আসলে সব যাবে কিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল যে জিপিএ পাবো, প্লাস অনেক রিউমার্সও ছিল। আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের জিজ্ঞেস করছে, সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। হাসি মুখে বন্ধু সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগিতে উদ্বেল সবাই। অনেক ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন। বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো রেজাল্টটাই ভালো হয়েছে। আমি বড় একজন সার্জন হতে চাই এবং এসএসসিটা তো তার ফার্স্ট স্টেপ। এভাবে পরিশ্রম করতে বলবো, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড 71.63%, সর্বনিম্ন ময়মনসিংহে 57.39%, 55.49% শিক্ষার্থী উতরে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। কারিগরিতে এই হার 58.20%। গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারে অকৃতকার্য 6,90,000-এর বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডও স্মরণকালের সর্বনিম্ন পাশ দেখল। গেল বছর বোর্ডটিতে শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল 100 কম, এবার তা বেড়ে 226 হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে 57 স্কুলে পাশ করেনি কেউ। কারিগরিতে এই প্রথম 29টি প্রতিষ্ঠানে দেখা গেছে শূন্য ফলাফল। আমার 2001 থেকে 2006 পর্যন্ত শতভাগ ফেল এর 5 গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। সকালে সচিবালয়ে ফলাফল ঘোষণার পর এই অবস্থার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নষ্ট করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। শিক্ষামন্ত্রী পাশের সার্বিক হারকে খারাপ বলতে নারাজ, জানান প্রকৃত মূল্যায়ন হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন যে কেউ। এর আগে শুধু খাতায় প্রশ্নের উত্তরের নম্বরের যোগ ঠিক আছে কিনা তাই দেখা হতো। এখন থেকে প্রশ্নের উত্তর কম বা বেশি দেয়া হলো কিনা সেটিও দেখা যাবে। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা, এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী
তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পাশ করা শিক্ষার্থীদের জন্য সারা দেশে কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসন আছে 25 লাখ। সেই হিসেবে 13 লাখেরও বেশি আসন ফাঁকা থাকবে এবার। সেপ্টেম্বরের 15 তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভালো ফল করা স্কুলগুলোতে ছিল শিক্ষার্থীদের উল্লাস। কাঙ্ক্ষিত ফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরাও। এই উচ্ছ্বাস এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের। দীর্ঘ অধ্যবসায়ের পর ভালো ফল জানার পর আবেগে আপ্লুত। ঢাকার পর ফলাফলে এবার দ্বিতীয় স্থানে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার 66.27%। একই সাথে বেড়েছে কোনো শিক্ষার্থী পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও। তবে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারা শিক্ষার্থীদের মাঝে দেখা যায় বাঁধভাঙা খুশি। গত 10 বছরের ফলাফল পেয়ে আজকে সকলের দোয়ায় আল্লাহর রহমতে আজকে অনেক ভালো রেজাল্ট করেছি। আমার বাবা মার অবদান তো ছিলই, আরো আমার শিক্ষক শিক্ষিকারা ছিল। সে যেভাবে চেষ্টা করেছে তার চেষ্টা সফলতা আসছে। 65.42% পাশ নিয়ে তৃতীয় স্থানে কুমিল্লা শিক্ষা বোর্ড। ভালো ফলাফলে উৎসব মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শিক্ষার্থীদের উৎসবে অংশ নেয় শিক্ষকরাও। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাশের হার কমলেও বেড়েছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। ভালো ফলে ছেলেদের তুলনায় এবারও এগিয়ে মেয়েরা। টিচাররা অনেক কষ্ট করছে আমাদেরকে শিখাইতে, আর আমরা সেটা ফলাফল দিচ্ছি তাদেরকে। প্রথমে আর কি চিন্তা ছিল যে ওভারঅল কি হবে, পরে আলহামদুলিল্লাহ যে সবগুলোতে এ প্লাস পেয়েছি। ফলাফলের যে বিপর্যয়ে বলবো, সেই প্রেক্ষিতে আমাদের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল আমাদের কাছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা। তবে সুনাম ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। জিপিএ 5 পেয়েছে 52 জনের সবাই। সকাল থেকেই অনেক নার্ভাস ছিলাম, হাত পা কাঁপতেছিল। তো এই স্কুলে এসে পর রেজাল্ট দেখে এখন অনেক ভালো লাগতেছে। স্যার ম্যাডাম, আমার আপু, এদের সাহায্য না থাকলে আমি এখানে আসতে পারতাম না। আমার অনুভূতিতে আমার মেয়ে আলহামদুলিল্লাহ জিপিএ গোল্ডেন পেয়েছে, এই জন্য আমি অনেক খুশি। এবছর সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। 973টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। আমার গোল্ডেন এ প্লাস আসছে, সবচেয়ে এই প্লাস আসছে, আর ভালো হয়েছে। আমি খুবই এক্সাইটেড আর কি, খুবই খুশি লাগতেছিল যে জিপিএ 5 পাইছি। আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই খুব খুশি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফল বিশ্লেষণে এবারও নাম করে স্কুলগুলো এগিয়ে। বোর্ডে জিপিএ 5 পেয়েছে 9,398 জন ছাত্রছাত্রী। শতভাগ পাশ করেছে 21টি স্কুলের শিক্ষার্থীরা। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার 57.39%। মোট উত্তীর্ণ 60,274 জন। ফল প্রকাশের পর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আসছে, আর যে রেজাল্টটা করছি ওটাতে আমি অন্তত সন্তুষ্ট। একই সাথে আমি আর আমার স্কুল যদি সাফল্যের হাসি হাসি, তাহলে সেই হাসিটা অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর। পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডেও। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। শতভাগ পাশ করেছে 24টি স্কুল। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার পর স্বজনদের কান্নায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। মরদেহ ফেরত আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কি কথাই বাবা কলোনি রে বাবা, আর কবার সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো, মা তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো, মা তোমাকে আমি আগলা দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি, বাবা সোনার বাবা হারাছি রে। বড়টা জানা করে যায়, জানাটা সুদ দেওয়ার পর কেবল লিয়ে যায়, পর কেবল না সুখের সে আলছিল আশা পরে দেখছে যে দুর্ঘটনা ধর এখন অসহায়।
সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসতে খাও, টাকা দেওয়া চাইছিল, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার। আর আমার ভাত খাম কি করে চাল, আর কোনো বুদ্ধি নেই বাবারও। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায় দানা করে পাঠাইছে। গ্রামে ছিল 6 জন, আর মোহনা সোনার 2 ভাই, আর 6 জন 2 জন বাইরে চলে গেছে, আর 4 জন মারা গেছে। মানুষের ঠিক মনে করে জমির মনে করে যে টাকা লিয়ে গেছে। টাকা দেওয়া না দিলে চলবে কেমন বাবা? টাকা দেওয়া লাগবে, লাশ হলে এসে দেওয়া লাগবে বাবা। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝাঁক তরুণের প্রাণহানি শুধু কিছু রেমিটেন্স যোদ্ধার চলে যাওয়া নয়, তাদের প্রত্যেকের পরিবারে নেমে এসেছে অন্ধকার। এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। এদিকে সৌদি আরবের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 2 জনের বাড়ি নাটোর আর 1 জনের বাড়ি রাজশাহীতে। নিহতরা হলেন নাটোরের নলডাঙ্গার খাজুরা শ্রীপুরপাড়া এলাকার সাব্বির হোসেন সোহাগ, দিঘিরপাড়া এলাকার শামীম হোসেন। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান তারা। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। করুণ মৃত্যুর ঘটনায় এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ। এছাড়াও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে রাজশাহীর বাগমারা উপজেলার মরু গ্রামের শ্যামল নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তার বাড়িতেও শোকের মাতম। আমি সরকারের কাছে আবেদন করছি যে আমার শাহলেকের দেশের মাটি ফিরে দেয়, সরকারের কাছে জোরহাত করছি। আমার ধনের লাশটা যেন আমার বুকে ফিরে দেন সরকার। আর এতে একটা চাল দিয়ে গেল, সেই চালের ব্যবস্থা যেন সরকার করে। ছোট মাসুম বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দেয় যেন। আমার স্বামীর আর কেউ নাই যে আমার বাচ্চাকে দেখবে। বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে চলছে বিধানসভা ঘেরাও কর্মসূচি। ছাত্র জনতার পদযাত্রায় যোগ দিয়েছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি এবং বিজেপি নেতারাও। বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে ছাত্র পুলিশ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। বিধানসভা ঘেরাও পদযাত্রায় অংশ নিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকে ছাত্র জনতা। দুপুরের দিকে বিধানসভার কাছাকাছি পৌঁছাতে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। তাদের ঠেকাতে জলকামান ছোড়ে পুলিশ। সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজ্যটিতে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে আন্দোলন। 3 দফা দাবি নিয়ে সরকার পক্ষের সাথে 6ষ্ঠ ধাপের আলোচনার পরও হয়নি সুরাহা। সব শর্ত না মানা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার না করার লক্ষ্যে অনড় বিক্ষোভরত শিক্ষার্থীরা। ঝাড়খণ্ডের ছাত্রদের সমর্থন জানাতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির নেতারাও। যন্তর মন্তরের আন্দোলনে সরব থাকলেও জোট শরিকরা ক্ষমতায় থাকায় রাঁচির এই আন্দোলনে নিশ্চুপ কংগ্রেস সহ বহু বিরোধী নেতা। অভিযোগ তুলেছেন তারা। পলিটিক্যাল হাইজ্যাক করনে কে অন্তক প্রয়াস, যারা যন্তর মন্তর আন্দোলনকে রাজনৈতিক দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তারা আজ কোথায়? কোথায় রাহুল গান্ধী? শিক্ষার্থীদের কথা শোনার সময় নেই আপনাদের, কারণ এখানকার প্রশাসন আপনাদের পক্ষে। ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হোক এবং আন্দোলনের মধ্যে রাজনীতি ঢোকানোর প্রচেষ্টাকারীদের মুখোশ উন্মোচন হোক। विद्यार्थियों को सुनने का समय नहीं है क्योंकि सरकार आपके गठबंधन। আন্দোলনকে কেন্দ্র করে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মুখ্যমন্ত্রীর বাসভবন সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড। বিধানসভা এলাকায়ও জারি করা হয়েছে 163 ধারা। আন্দোলনকারীদের যে কোনো সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ। বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে রাজ্য বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। এদিকে ক্রমে অবনতির দিকে যাচ্ছে টানা 9ম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের শারীরিক অবস্থা। बदलाव का दिन है,
আজ আমাদের প্রতিবাদের দিন, পরিবর্তনের দিন। আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে প্রশাসন। বিক্ষোভকারীদের প্রতি অনুরোধ, একটি পথ বন্ধ হলে অন্য উপায় খুঁজে বের করুন। যদিও প্রশাসনের দাবি মেনে নেওয়া হয়েছে ছাত্র জনতার প্রায় 98% দাবি। পদত্যাগ করেছে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের 3 সদস্য। দুর্নীতির দায়ে এখন পর্যন্ত 19 জনকে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি সংস্কারের প্রতিশ্রুতিও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই গ্রাম বিনির্মাণে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙামাটি, খুলনা ও দিনাজপুরের 3টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এসডিজি ভিলেজ প্রকল্প। প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নির্দিষ্ট গ্রামগুলোকে টেকসই উন্নয়নের আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে এইচডিজির 17টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ পর্যায়ে এসডিজি ভিলেজ প্রকল্প হাতে নেয় সরকার। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাপানগর, এই 3 গ্রামকে এইচডিজি ভিলেজ পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড। বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তার নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। ফ্যাসিবাদী সরকার বিগত 1.5 দশক ধরে দেশকে ঋণ ও আমদানি নির্ভর দেশে পরিণত করেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এইচডিজির 17টি লক্ষ্যের মধ্যে আছে গ্রামীণ দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের মতো ব্যবস্থা। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, বিশ্বের সামনে তুলে ধরার মতো প্ল্যাটফর্ম হবে এইচডিজি ভিলেজ প্রকল্প। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরের আগে এবার ভারত সরকারের অনুমোদন ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে বিসিসিআই। গত 1 বছরেও কাটেনি বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন। দেশটির একাধিক গণমাধ্যম বিসিসিআই এর এক সূত্রে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকারকে না জানিয়ে সফরের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এদিকে বিসিবিও চিঠি দিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিসিআই এর সঙ্গে। সূচি অনুযায়ী 28 আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। এরপর 1, 3 ও 6 সেপ্টেম্বর 3 ওয়ানডে এবং 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 টি-20 খেলার কথা রয়েছে। তবে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, বাংলাদেশের বিশ্বকাপ বর্জন এবং আইপিএল সম্প্রচার বন্ধ সহ ঘোলাটে হয় পরিস্থিতি। ফলে প্রস্তাবিত এই সফর এখন 2 দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার বড় পরীক্ষা। ইরান যুদ্ধের জেরে মজুদ কমে যাওয়ায় এবার অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে পেন্টাগন। জবাব চেয়ে পরিকল্পনা জানাতে সময় বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ। মার্কিন উপপ্রতিরক্ষামন্ত্রী স্টিভ ফেনবার্গ স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে। ইরানে দীর্ঘ 5 মাসের যুদ্ধে ব্যাপক ঘাটতি তৈরি হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে বারবার উঠে আসে সেই তথ্য। তালিকা প্রকাশ হয় তলানিতে থাকা মার্কিন দূরপাল্লার মিসাইল ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংখ্যার।
তবে প্রতিবারই এমন দাবি অস্বীকার করে এসেছে ট্রাম্প প্রশাসন। পাল্টা যুক্তি দেখানো হয় পূর্বের যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ, কিন্তু নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অস্ত্র উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে এবার চিঠি দিয়েছে স্বয়ং প্রতিরক্ষা দফতর পেন্টাগনই। শনিবারই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র শন পার্নেল। চিঠিতে মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ গুরুত্বপূর্ণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত সরবরাহ এবং উৎপাদন বৃদ্ধির তাগিদ দেন। এ বিষয়ে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে পরিকল্পনা জানতে সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়। তবে শুধু ইরান যুদ্ধের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে পেন্টাগন। দাবি করা হয় মার্কিন অস্ত্রভাণ্ডার আধুনিকায়নে আগে থেকেই উদ্যোগ চলছিল। সম্প্রতি মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থিঙ্ক ট্যাঙ্ক CSIS, যেখানে বলা হয় ইরান যুদ্ধের কারণে প্রায় 64% কমেছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল। থার্ড ইন্টারসেপ্টর কমেছে অর্ধেকের বেশি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের আরেক প্রতিবেদনে উঠে আসে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইলের সংকটের বিষয়টি, যেখানে বলা হয় ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই হামলায় 2 শিশু সহ অন্তত 25 জন আহত হয়েছেন। স্থানীয় মেয়র জানান, ড্রোন হামলার জেরে 2টি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়াও আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে বেসামরিকদের উপর ড্রোন হামলার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়াও রাশিয়ার আরও কয়েকটি এলাকায় এদিন ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি ভবন। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু লম্বা এই সময়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রত্যাশিত উন্নতি করতে পারেনি বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে সাধারণ এক দলের পক্ষে টাইগাররা মাত্র 54 রানে অল আউট হওয়াটাই যার বড় প্রমাণ বলছেন তিনি। 2003 সালে প্রথম শেষবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলেছিল বাংলাদেশ, যে সফরে টাইগার দলের 2 টেস্টেই খেলেছিলেন তৎকালীন উইকেট রক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। এবার দীর্ঘ 23 বছর পর আবারও সেই ডারউইনে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। কেমন হবে ডারউইনের কন্ডিশন? সিডনি বা গ্যাবার মতোই বাউন্সি পিচ হবে কি, প্রশ্ন ছিল পাইলটের কাছে। আমরা 2003-এ যখন আমরা খেলেছিলাম তখন তো একটু স্লো উইকেট ছিল এবং কাইন্ড অফ বাংলাদেশের মতো উইকেট ছিল, বাট এখন তো 2026 আমার মানে 23 বছর হয়ে গেছে। বাট আমি মনে করি সেখানে কিন্তু একটু স্লো উইকেটই হবে, বিকজ ওয়েদারটা কিন্তু অলমোস্ট কাইন্ড অফ বাংলাদেশের মধ্যে থাকে ডারউইনে। প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ সফরের 2 টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাইলট সুজনরা। এবার কি করবে বাংলাদেশ? মুশফিক, মমিনুল, শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে দলে। এবার কি পজিটিভ ফলাফল আশা করা যায়? পাইলটের উত্তরটা না। কিন্তু কেন? এই ম্যাচ না দেখে আমার কাছে ওভারঅল যদি বলা হয়, আমি বলবো যে ক্রিকেটের টেস্ট এরিনাতে আমরা বাংলাদেশ টিম কিন্তু এখনো ডেভেলপ করে নাই। বাংলাদেশ টিমের এই 26 বছর, আমার মানে 26 বছরে যে জায়গায় বাংলাদেশ টিম যাওয়ার কথা ছিল, আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিস, যে ধরনের আমাদের অনেক রকম যে বোর্ডের মানে কার্যক্রমগুলো থাকে, সেই তুলনায় আমাদের আরও অনেক ডেভেলপ করা ছিল, আরও অনেক ভালো ভালো পারফরমেন্স হওয়া ছিল। হয়তো প্লেয়ারের পরিবর্তন হয়েছে, কিন্তু রেজাল্টের খুব বেশি পরিবর্তন আসে নাই। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। একেবারেই অনভিজ্ঞ এক দলের কাছে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রানে অল আউট হয়েছে শান্তরা। পাইলটের মতে এই পারফরমেন্সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দলের সামর্থ্য কতটা। যে প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পেতে পারত ব্যাটাররা, সেটি এখন চোখ রাঙাচ্ছে ব্যর্থতার। সেকেন্ড ইনিংসে 54 রানে অল আউট হয়ে গেছে। ব্যাটসম্যানদের যে প্র্যাকটিস, ওই কন্ডিশনে ব্যাটসম্যানদের যে একটা সুন্দর হেলদি রান করবে, সবাই ইন্ডিভিজুয়ালি পারফর্ম করবে এবং হয়তো রেজাল্টও একটা আসবে টিমের। বিফোর টেস্ট ম্যাচ যে ধরনের 3 দিনের ম্যাচে যে আপনি নিজেদেরকে কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য যে ধরনের পারফরমেন্স দরকার, সেটা হয় নাই। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। রাজনৈতিক দল হিসেবে বিএনপির কেউ অন্যায় করলে তাদের কাউকে ক্ষমা করা হয়নি। 5 আগস্টের পর 1.5 থেকে 2 হাজারের মতো নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা নিয়ে এক সংলাপে একথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না আনলে আগামী নির্বাচনে প্রভাব আর সহিংসতার শঙ্কা আছে।
এবারে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ, তবে ভোটের আগে পরে কিছু সহিংসতা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের দাবি, নির্বাচনের দিন 53% সহিংসতার ঘটনায় বিএনপির সমর্থক আর 13% ঘটনায় জামাতের সমর্থকরা জড়িত। সিডাপে এক সংলাপে এ তথ্য জানানো হয়। মেকানিজমগুলো ছিল পরিকল্পিতভাবে। সংলাপে বক্তারা বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সহিংসতা মোকাবেলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন না হলে পরের নির্বাচনে সহিংসতা আর প্রভাবের শঙ্কাও জানান কেউ কেউ। ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, কেউ যেন নতুন করে ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এটা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা সকলে মিলে আমরা রাজনৈতিক কালচারটা পরিবর্তন করি। আমি আপাত দৃষ্টিতে নন পার্টিজান, কিন্তু আমি নেপথ্যে কতখানি নন পার্টিজান থাকতে পারছি সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। নির্বাচন পদ্ধতির যদি পরিবর্তন না হয়, নির্বাচন সংস্কারের আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে আগামী নির্বাচন আরো বেশি আধুনিক ধরনের সহিংসতা এবং ম্যানিপুলেশন হবে। বাংলাদেশের যে নির্বাচনী যে সংস্কৃতি এবং পলিটিক্যাল যে কালচার, সেখানে হামলাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে না। বিএনপির একদম পোস্টেড নেতারা এইভাবে এই আচরণ করেছে, কিন্তু এর কোনো বিচার নাই। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, এ বছরের নির্বাচনে ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, তবে তা কয়েকটি জায়গায়। দল হিসেবে বিএনপি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি বলেও জানান তিনি। 5ই আগস্টের পর থেকে এবং গত কয়েকদিন পর্যন্ত প্রায় 1,500-2,000-এর মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, নানা ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসাবে সে দলীয় কোনো ধরনের মস্তান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, কোনো দখলের সাথে যুক্ত হয়েছে, কাউকে ক্ষমা করে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার আর ব্যাপক প্রচারণায় ভোটে প্রভাব আর সহিংসতা কমাতে পারে বলে মত দেন নির্বাচন সংশ্লিষ্টরা। এই যে মাইন্ডসেটটা, এগুলো নিয়ে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে, ভোটার সিটি কালেকশন করতে হবে। এটা না হলে আমাদের যে নির্বাচনের কালচার, সেই কালচারটা চেঞ্জ হবে, পরিবর্তন আসবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 24শে জুলাই গণ অভ্যুত্থান বৈষম্যহীন ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার এক বড় সুযোগ। সকালে দৈনিক যুগান্তর কার্যালয়ে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষকরা। বক্তারা বলেন, তরুণদের রক্ত ত্যাগের মাধ্যমে যে নতুন সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রযন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন জরুরি। কোটা সংস্কারের দাবি থেকে শুরু, যা পরবর্তীতে এক দফা আন্দোলনের রূপ নেয়। বৈষম্য বিরোধী আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থান বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্রের সংস্কার। 2 বছর কাটলেও কতখানি পূরণ হয়েছে সেই প্রত্যাশা? দৈনিক যুগান্তর কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান নাগরিক ভাবনা শিরোনামের আলোচনায় বক্তারা আন্দোলনের পেছনের কারণ ও এর ভবিষ্যৎ তুলে ধরেন। বলেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, বাকস্বাধীনতা হরণ এবং সাধারণ মানুষের উপর অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল তরুণ প্রজন্ম। সশস্ত্র বাহিনীর অফিসাররা আপনার কেন এভাবে রুখে দাঁড়ালো? কেন আর নিতে পারছিল না। তাদেরও প্রতিরক্ষা নীতিতে তাদের ডে টু ডে যে লাইফ, তাদের যেটা লক্ষ্য বাংলাদেশে, সেই প্রত্যেকটা জিনিস ব্যাহত হচ্ছিল। বক্তারা বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পরেও বহু সামাজিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সেই ধারাবাহিকতায় 90 আর 24শে জুলাইয়ে ছাত্র জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হয়। জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে রাজনীতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন চিন্তাবিদরা। এই জনগণ বারবার প্রতারিত হয় এবং এই যারা আমাদের রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতি করেন, পরিবর্তনের অনুঘটক তো রাজনীতিবিদরা, আসলে তারাই তো মাঠে থাকে। মূল কাজটা রাজনীতিবিদদের করতে হয়, কিন্তু এই রাজনীতিবিদদের যে কাঠামোর মধ্যে তারা কাজ করেন এবং যে মন মানসিকতা নিয়ে, তাদের স্বভাবের পরিবর্তন না হলে তো পরিবর্তন হবে না। দেশের শিক্ষা ব্যবস্থা যতদিন আপনি ঠিক না করেন, তা আপনি দেশের রাজনীতি করতে পারবেন না। আমার কথা এখন খুব অপ্রিয় মনে হবে এটা। তার এই ব্যাপারে বিএনপির কোনো ভিন্ন নীতি আছে বলে আমার মনে, এনসিপির কোনো ভিন্ন নীতি বলে মনে হয় না। সবাই তো একই কাণ্ডারি।
জুলাই আন্দোলনে নতুন প্রজন্মের সাহসী ভূমিকার প্রশংসা করে বক্তারা বলেন, তরুণদের এই আত্মত্যাগ ও বীরত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আমরা একটা জটিল ঐতিহাসিক পরিস্থিতির মধ্যে আছি। একদিকে আমাদের ত্যাগ, একদিকে আমাদের রক্ত, একদিকে আমাদের বীরত্ব, একদিকে আমাদের সাহসিকতা, তার পাশে হচ্ছে বড় ধরনের আমাদেরকে গ্রাস করা, আমাদেরকে পরাধীন করা, আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার একটা বড় চক্রান্ত, এবং সেই চক্রান্ত বহুদূর এগিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দেশকে স্বৈরাচার মুক্ত করার যে পথ দেখিয়েছে, তরুণদের সেই রক্তের মূল্য দিতে হলে সাম্য ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। বিশ্বাস করি, অন্তরে ধারণ করতে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছে ফুটবলের 3 বড় সংস্থা উয়েফা, এএফসি, কনকাকাফ। এই 3 সংস্থা যৌথভাবে খোলা চিঠি দিয়েছে। চিঠিতে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের অভিযোগ, ফুটবল পরিবারের সাথে যথাযথ আলোচনা না করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন ফিফা সভাপতি। চিঠিতে তারা জানিয়েছে, বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির চেষ্টা ছিল একটি গুরুতর ভুল সিদ্ধান্ত। এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্তের দাবিও জানিয়েছে তারা। ফিফা অবশ্য পুরো ঘটনাকে যোগাযোগের ভুল হিসেবে ব্যাখ্যা করেছে, তবে তা মানতে রাজি নয় 3 কনফেডারেশন। গোল করে উদযাপন করতে গিয়ে স্টেডিয়ামে টানেলে পড়ে গেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার জাসি মারানহাও। করিতিবার হয়ে শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচে দারুণ হেডে গোল করেন তিনি। এরপর সমর্থকদের সঙ্গে উদযাপন করতে বিজ্ঞাপনী বোর্ড টপকে লাফ দেন মারানহাও, কিন্তু ওপাশে যে টানেল ছিল তা বুঝতে পারেননি এই ডিফেন্ডার। কয়েক সেকেন্ডের জন্য ক্যামেরার আড়ালে চলে যান তিনি। পরে নিজেই টানেল থেকে বেরিয়ে এলেও ব্যথায় মাটিতে পড়ে যান। তবে এর চেয়েও বড় ধাক্কা অপেক্ষা করছিল তার জন্য। ভিএআর রিভিউয়ে অফসাইড ধরা পড়ায় বাতিল হয় গোলটি। শেষ পর্যন্ত করিতিবা 2-1 গোলে জিতলেও মারানহাওয়ের জন্য রাতটা হয়ে থাকে দুঃস্বপ্নের। লোহিত সাগরে অবস্থিত ইয়েমেনের আল মাখা বন্দরে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। বন্দরটি ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই হামলা কমপক্ষে 7 জন নিহত হয়েছেন, যার মধ্যে 4 সেনা ও 3 বেসামরিক নাগরিক। ইয়েমেন সরকার জানিয়েছে, হুতির হামলায় আহত হয়েছে আরও কমপক্ষে 30 জন। দাবি, সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও ছোড়া হয়েছে ড্রোন ও মিসাইল। লক্ষ্য বানানো হয়েছে একটি সৌর বিদ্যুৎ কেন্দ্র। অন্তত 11টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সরকারি বাহিনী। এদিকে হুতির দাবি, তাদের হামলার টার্গেট ছিল সৌদি আরবের সেনা ও অস্ত্রাগার। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নির্বাচিত হলেন মোহসেন রেজাই। রোববার সাবেক এই আইআরজিসি প্রধানকে নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নির্বাচন করা হয়, অর্থাৎ তিনি পরিষদের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে দায়িত্ব সামলাবেন। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট অফিস। তিনি সাবেক সেক্রেটারি বাঘের জলগদের স্থলাভিষিক্ত হবেন। 71 বছরের রেজাই 1981 সাল থেকে 1997 সাল পর্যন্ত আইআরজিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে সক্রিয় হন রাজনীতিতে। শিল্প সাহিত্য নিয়ে এতটা আন্তরিক প্রধানমন্ত্রী এর আগে কখনো পায়নি দেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে কর্মপরিকল্পনা জমা দিতে সময় বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতি ও অন্যান্য শিল্পীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা ডাক্তার জাহিদ বলেন, শুধু হল নির্মাণে চলচ্চিত্রের এই সংকট দূর হবে না, দরকার কোয়ালিটি কন্টেন্ট নির্মাণ, সাথে ডিস্টিংশন পলিসি ও পাইরেসি রোধ করাও জরুরি। তিনি আরও বলেন, সরকার আরও সহজ শর্তে সিনেমা নির্মাণে ঋণ দিতে আগ্রহী। এ সময় উপস্থিত পরিচালকরা সেন্সর বোর্ড, পাইরেসি ও টিকেটিং ব্যবস্থার সংস্কারের ব্যাপারে দাবি উপস্থাপন করেন। আমরা ফিল্মকে সাকসেসফুল, মানে ব্যবসায়িকভাবে সাকসেসফুল করার জন্য আমরা কেন পারছি না, সেটার জবাব উনি খুঁজতে চান এবং একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান উনি চেয়েছেন আমরা ফিল্ম নিয়ে দেব, এবং এটার পার্ট হিসেবে ইনফ্যাক্ট পরবর্তীতে ওটিটিও আসবে। শিল্প সংস্কৃতির প্রতি মনোযোগী এইরকম প্রাইম মিনিস্টার বাংলাদেশ তার ইতিহাসে পেয়েছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে, কারণ আমি 2টো মন্ত্রণালয়ের সাথে আছি যেগুলো শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করে। সারা দেশের বিভিন্ন কলেজে 690 জন প্রভাষকের জাতীয়করণের পূর্বে প্রাপ্ত 7ম গ্রেড পুনরায় প্রদান করার নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এম মাওলা সোহেলের দ্বৈত বেঞ্চ।
এই রায় ঘোষণা করেন। রিটকারী প্রভাষকদের দাবি ছিল জাতীয়করণের পূর্বে তারা তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের 7ম গ্রেড বেতনপ্রাপ্ত প্রভাষক ছিলেন, কিন্তু জাতীয়করণের পরে তাদের গ্রেড কমিয়ে 9ম গ্রেড করা হয়। এতে তাদের চাকরির অধিকার ক্ষুণ্ণ হয়, পাশাপাশি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। রায়ের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া জানান, জাতীয়করণকৃত শিক্ষকরা এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার ও তাদের অধিকার ফেরত পেয়েছেন। দ্রুত এই আইন সংশোধনের মাধ্যমে বেতন ভাতাদি সহ জাতীয়করণকৃত শিক্ষকদের অন্যান্য সকল সমস্যাগুলো সমাধান করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর এটি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশা তাদের। আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি যে কেন আমাদের পূর্বের যে জাতীয়করণের পূর্বে আমরা 7ম গ্রেড পেতাম সেই বেতন দেওয়া হবে না। দীর্ঘদিন শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ যে নির্দেশনা দিয়ে রিটকারীদের পক্ষে রায় দিয়েছেন যে তাদেরকে যাতে জাতীয়করণের পূর্বে যে 7ম গ্রেড প্রাপ্ত সেই 7ম গ্রেড প্রদান করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মরণ করেছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এই আয়োজনে ছিল আলোচনা সভা, র্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী। সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই আয়োজনে যোগ দেন শিক্ষার্থীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের জাগরণ ঘটেছে। শিক্ষার্থীরা চেয়েছিল একটি বৈষম্যহীন দেশ গড়তে, সেই পথে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। দেশকে এগিয়ে নিতে হলে জুলাই চেতনা ধারণ করার আহ্বানও জানান তারা। শেষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরতে গ্রাফিতি, ফেস্টুন, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয় ক্যাম্পাস। আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এবং পার্বত্য চট্টগ্রামে বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, চাকরি, ব্যবসা, আয়কর ও ভূমি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সব জনগোষ্ঠীর জন্য অভিন্ন নীতি গ্রহণের দাবি জানান বক্তারা। পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে। সমাবেশ থেকে বিভিন্ন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার, জেলা ও আঞ্চলিক পরিষদের নির্বাচন, সীমান্ত সড়ক নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনায় কার্যকর নীতি গ্রহণের দাবিও জানানো হয়। বক্তারা বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে কোনো জনগোষ্ঠীকে বাদ না দিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে। বকেয়া আইনি ফি পরিশোধের এক মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাকে। মিশরের নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সের দেওয়ানি বেঞ্চ সম্প্রতি এই আদেশ জারি করেন। আদালতের নির্দেশে বলা হয়েছে, 2025 সালের এক মামলায় আগামী 6 সেপ্টেম্বর সালাকে আদালতে উপস্থিত হতে হবে। আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোরসি আবদেল তাওয়াবের দায়ের করা পাওনা দাবির পরিপ্রেক্ষিতেই এসেছে এই নির্দেশ। মামলার আর্জিতে উল্লেখিত এসব কাজ এবং বকেয়া থাকার দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ। মিশরীয় তারকার এই অস্বীকৃতির সত্যতা যাচাই করতেই আদালতে তাকে সশরীরে হাজির হয়ে শপথ নেয়ার আদেশ দেন। মানে তিনি মামলার আর্জিতে লিখিতভাবে যা দাবি করেছেন সেটা সত্যি কিনা তা শপথের মাধ্যমে নিশ্চিত করতে হবে। তুর্কি ক্লাব ত্রাবজনস্পোরের হয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। ঠিক এমন সময়ে এই পুরনো আইনি জটিলতায় পড়লেন মিশরীয় এই ফরওয়ার্ড। রূপকথার মতো পথ চলা মালাউ নারী ফুটবল দলের। নারী আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে ঘানাকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পেয়েছে তারা। শুরুতে পিছিয়ে পড়লেও 12তম মিনিটে তেম্বা চাভিঙ্গার গোলে সমতায় ফেরে মালাউ। এরপর 79 মিনিটে রোজ কাজজেরের গোলেই আসে ঐতিহাসিক জয়। এই জয়ে আগামী নারী বিশ্বকাপে আফ্রিকার 4 দলের একটি হবে মালাউ। সঙ্গে জায়গা নিশ্চিত করেছে আলজেরিয়া, ক্যামেরুন এবং মরক্কো। এদিকে নাইজেরিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ক্যামেরুন। বাবার শেষকৃত্যে ড্রোন উড়িয়ে ছবি ধারণের ঘটনায় এবার আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে শেষ হয় হোর্হে মেসির অন্ত্যেষ্টিক্রিয়া। গোপনীয়তা নিশ্চিত করতে কবরস্থানে জনসাধারণের প্রবেশও বন্ধ রাখা হয়েছিল। তবে সেই নিরাপত্তা উপেক্ষা করে ড্রোন উড়িয়ে শোকার্ত পরিবারের ছবি ধারণের চেষ্টা করে বুয়েনোস আইরেস ভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় ব্যাপক সমালোচনা। পরে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে সান্তাফে পুলিশ। এই ঘটনার জেরে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন মেসির আইনজীবীরা। টাইফুন ডলফিনের তাণ্ডবে বিপর্যস্ত চীনের পূর্বাঞ্চল। রোববার স্থানীয় সময় বিকেলে জেজিয়াং প্রদেশে আঘাত হানে এটি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 150 কিলোমিটার, যা ক্যাটাগরি 1 হারিকেনের সমান। প্রদেশ জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 10 লাখের বেশি মানুষকে। বন্ধ করা হয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম। কর্মস্থলগুলোতেও ঘোষণা করা হয়েছে ছুটি। 250 থেকে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রয়েছে বন্যা ও ভূমিধসের সংকট। এদিকে ফুজিয়ান, জিয়াংশি, আনহুই ও জিয়াংশু প্রদেশেও অনুভূত হয়েছে তীব্র ঝোড়ো বাতাস। সাংহাইয়ে টাইফুনের জেরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু অঞ্চলগুলোতে বাতিল করা হয় 1000-এর বেশি ফ্লাইট। ধীরে ধীরে চীনের আরও পশ্চিমে অগ্রসর হয়ে শক্তি হারাবে টাইফুনটি। চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন ডলফিন। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।